রাজধানীতে হত্যাকাণ্ডের শিকার মা মেয়ের মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নাটোরে। এলাকায় শোকের ছায়া, দৃষ্টান্তমূলক বিচার দাবি। আমরা এলাকাবাসী খুবই আতঙ্কিত এক প্রকার হয়ে গেছি। মা মেয়েকে একসাথে খুন করা, এটার উপযুক্ত শাস্তি আসলে হওয়া উচিত। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে রোকেয়া দিবস। পায়রাবন্ধ স্মৃতিকেন্দ্র রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করতে সমঝোতা স্মারক সই আজ। সাভারের গোলাপগ্রামে অপরিকল্পিত নগরায়নের থাবা। উজাড় হচ্ছে একের পর এক বাগান। উৎপাদন কমতে থাকায় বাড়ছে ফুলের দাম। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার মা ও মেয়ের মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নাটোরে। ভোরে শহরের বড়গাছা এলাকায় মরদেহ এসে পৌঁছায়, আর সে সময় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জোহরের নামাজের পর তাদের জানাজা শেষে দাফন করা হবে। এর আগে সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শাহজাহান রোডের বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার মোটিভ এবং অপরাধী শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আমরা এলাকাবাসী খুবই আতঙ্কিত এক প্রকার হয়ে গেছি যে আমাদের এলাকার মানুষ এরকম এক প্রকার নির্মম হত্যাকাণ্ড হয়েছে। বাসার মা মেয়েকে একসাথে খুন করা, এটার উপযুক্ত শাস্তি আসলে হওয়া উচিত। আমরা পর্যায়ে নাটোরে যাচ্ছি, আমাদের সহকর্মী নাজমুল হাসান অপেক্ষা করছেন। নাজমুল, আমাদেরকে জানাবে মা এবং মেয়ের জানাজা ও দাফন কখন হবে, আর এই হত্যাকাণ্ড নিয়ে স্বজন স্থানীয়রা কি বলছেন তা একটু বিস্তারিত করে জানতে চাই। বৃষ্টি, আসলে ঢাকার মোহাম্মদপুরে কাজের মেয়ের দ্বারা খুবই নির্মমভাবে দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মা এবং মেয়ে, তাদের মরদেহ কিন্তু সকালেই এখানে এসে পৌঁছেছে। আসলে দাফন জানাজা, এটা জানাজা জোহর নামাজের পরেই জানাজা অনুষ্ঠিত হবে। এরপরেই কিন্তু শহরের গাড়িখানা গোরস্থানে তাদের দাফন সম্পূর্ণ হবে। তাদের স্বজনরা কিন্তু খুবই শোকাহত। আমরা যদি একজন স্বজনের সাথে কথা বলি যে আসলে কিভাবে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, যদি একটু বলতেন। আমি ঘটনা জানার পরে উপস্থিত হই তখন 11:30 বাজে। আমরা যতটুকু সিসিটিভি ফুটেজ এবং পুলিশের তদন্ত থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হলো 6:40 আমার মামা বাসা থেকে বের হয়ে যান। প্রতিদিনের মতো স্কুলে, আমার মামা স্কুলে চাকরি করেন, সেই স্কুলের জন্য বের হয়ে যান। আনুমানিক 7:30 থেকে 7:45 ভেতরে যে ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা আশঙ্কা করছি, উনি ফ্ল্যাটে আসেন এবং 9:36 বা 9:40 দিকে উনি আমার বোনের স্কুল ড্রেস পরে বের হয়ে যান। কতদিন আগে এই কাজের মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছিল? 4 দিন আগে। এবং তার কোনো পরিচয় জানা নেই আপনাদের? পরিচয় জানা নেই। আমি যতটুকু জেনেছি, আমার মামা ফোন নাম্বার চেয়েছিল, তখন বলেছে যে অর্থের অভাবে ওর মোবাইলটা নাই, মোবাইল কেনেনি। এই মাসের কাজ করে বেতন পেলে ও মোবাইল কিনবে। এনআইডি কার্ড চাওয়ার পরে বলেছে যে এখন কাছে নেই, 2-1 দিন পরে আমি এনআইডিটা দেব। সাধারণত যেভাবে চাওয়ার পরে যেভাবে কথা বলে মানুষ, সেভাবেই বলেছে। যে কথাটি বৃষ্টি আসলে শুনছিলেন, যে কাজের মেয়ের নাম পরিচয় না জানা সত্ত্বেও কিন্তু তাকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এখানে নাটোরবাসী যেটা বলছেন যে আসলে কাজের মেয়ে নেওয়ার আগে যেন আইনি প্রক্রিয়া সবকিছু সম্পন্ন করেই নেওয়া হয়, তাহলে কিন্তু এ ধরনের নির্মম ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে এখানকার লোকজন বলছেন। এবং সেই সাথে বলছেন যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। শুনছিলাম আমরা সেটি। ধন্যবাদ নাজমুল। মাদারীপুরের শিবচরে 6 বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার রাতে শিবচর থানায় ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মিঠন মজুমদার শিশুটিকে ভয় দেখিয়ে তার বাড়িতে নিয়ে যেয়ে জোরপূর্বক
ধর্ষণ করে বিকেলে ছেড়ে দেয়। বাড়ি ফেরার পর শিশুটির পরিবার বিষয়টি জানলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা মিঠুনকে গণধোলাই দেয়। স্কুলে থেকে আসা যাচ্ছে ওর বাড়ির সঙ্গে, তখন আর কি ওই ধরে নিয়ে গেছে, নিয়ে আর কি ঘরের দরজা নিয়ে আটকে গেছে। ওইখান থেকে যখন যাওয়া ধরছিল তখন কোনো মানুষ ছিল না, ওই মুহূর্তে মেয়েটার টান্দা নিয়ে গেছে রুমের ভিতরে, নিয়ে যেটা করার দরকার ওইগুলো ধর্ষণ করছে। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম এবং ৯৩তম মৃত্যুবার্ষিকীতে জন্মভূমি রংপুরের পায়রাবন্দে ৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ভিসি ডক্টর এম শওকত আলী এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজমের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে বের হয়ে শহীদ আবু সাইদ চত্বর, ক্যাডেট কলেজ মোড় হয়ে আবারও স্বাধীনতা সড়কে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ পায়রাবন্দ স্মৃতি কেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করতে সমঝোতা স্মারক সই হওয়ার কথা। নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে রোকেয়া সাখাওয়াত দিবস। সকালে কর্মসূচির শুরুতেই শহরের বশিরউদ্দিন মেমোরিয়াল কোঅপারেটিভ মহিলা কলেজ চত্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নতুন প্রজন্মের মাঝে রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ও সমাজ সংস্কারে রাখা তার অবদান তুলে ধরা হয়। রংপুরে রোকেয়া দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়েছে। রয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান এবং সে বিষয়ে আমরা জানবো আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছ থেকে। অপেক্ষা করছেন তিনি। মাজহার, আজ সারাদিন কি অনুষ্ঠান রয়েছে বা আনুষ্ঠানিকতা রয়েছে একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। এই মুহূর্তের যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা যদি বলি সেটি হচ্ছে যে এখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে স্বাধীনতা স্মারক যে এলাকাটি আছে সেই এলাকাটির মধ্যে এই মুহূর্তে আলোচনা সভা আয়োজন হচ্ছে। রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে এই আলোচনা সভাটি হচ্ছে। এখানে কবি আব্দুল্লাহ শিকদার উদ্বোধক হিসেবে থাকবার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি। আজকে প্রধান অতিথি এখানে বক্তব্য রাখলেন মাসুমা হাবিব, তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য, এবং এখানে বাংলা একাডেমির সম্মানিত পরিচালক জনাব ডক্টর মোহাম্মদ আজম সহ অন্যান্যরা আছেন। এখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি ভিসি জনাব ডক্টর এম শওকত আলী, তিনি বক্তব্য রাখছেন। আজকের এই আলোচনা সভাটির একটি দিক হচ্ছে যে এই কিছুক্ষণ পরে, অর্থাৎ এই সভাপতি মহোদয়ের বক্তব্যের পরেই এখানে রোকেয়া যে স্মৃতি কেন্দ্রটি আছে সেই স্মৃতি কেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হওয়ার জন্য বাংলা একাডেমির সাথে এখানে একটি সমঝোতা স্মারক সই হবে। আপনি জানেন যে দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে যে স্মৃতি কেন্দ্রটি ছিল এবং রোকেয়ার যে আতুরঘর পায়রাবন্দে সেটি কিন্তু অবহেলা এবং অযত্নে পড়ে আছে। এই সমঝোতা স্মারকটি চুক্তির মাধ্যমে যেটি আশা করা হচ্ছে যে এর মাধ্যমে রোকেয়ার যে চর্চা, যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা এবং গবেষণার একটি হাব তৈরি হবে এবং এই হাব তৈরির মাধ্যমে যে রোকেয়ার চর্চার একটা নতুন দ্বার উন্মোচন করা হবে, এই ধরনের কথা বলা হচ্ছে। আমরা বাংলা একাডেমির মহাপরিচালক জনাব আজম সাহেব এবং ডক্টর শওকত আলী, যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার সাথে কথা বলেছিলাম। তিনি এটি নিশ্চিত করবার চেষ্টা করেছেন যে এই যে বাংলা বিভাগ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে বাংলা বিভাগ এবং যে ইতিহাস বিভাগ আছে সেই ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এইখানে তারা কথা বলবে, তারা একীভূত হবেন এবং এখানে গবেষণা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি যে রোকেয়ার যে চর্চার যে বিষয়টি আছে সেটি আরো ত্বরান্বিত হবে, এই আশাটা তারা করছেন। এবং একই সাথে আজকের এই আয়োজন থেকে যেগুলো দাবি উঠেছে যে তার যে সম্পদ ছিল সেই সম্পদগুলো বেহাতে উদ্ধার হওয়া, এছাড়াও পায়রাবন্দেও নানা আনুষ্ঠানিকতা হচ্ছে। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ মাজহার। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে নোয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পাবনা, জয়পুরহাট, লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যৌথভাবে নানা আয়োজন করে। উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার জন্য অবৈধ পথে ইতালি যেতে গিয়ে সর্বস্ব হারাচ্ছে যুবকরা। ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে গোপালগঞ্জের যুবক আসিফ মিনাকে। ভূমধ্যসাগরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেও দেশে ফিরেছেন পঙ্গু হয়ে এবং দেশে ফিরে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ যেন অবৈধ পথে ইতালিতে যাবার চেষ্টা না করে এমন আকুতি আসিফের। কিন্তু গোপালগঞ্জ
ও মাদারীপুরের ঘরে ঘরে অবৈধভাবে ইউরোপে যাওয়ার রোগ ছড়িয়ে পড়েছে। আমি তো গেছি ওই পথে, জানি আল্লাহ কেউ জানি না নেয়। এমন হাহাকার লিবিয়া ফেরত আসিফ মিনার। চেয়েছিলেন সচ্ছল এক জীবন, সে জীবন পাননি, বরং ফিরে এসেছেন জখমি হাত পা আর ভয়াল অভিজ্ঞতা নিয়ে। গোপালগঞ্জের মুকসুদপুর ও পাশের জেলা মাদারীপুরের রাজৈর থেকে অনেক যুবক বিদেশ যাত্রার চিন্তায় বিভোর। প্রতি গ্রাম থেকে গড়ে 10 থেকে 12 জন দালালের হাত ধরে পাড়ি জমাতে চায় ইতালি, কিন্তু গেম ঘর আর সমুদ্র থেকে জীবন নিয়ে ফিরতে পারেন খুব কম লোকই। 30,000 টাকার মতন স্যালারি পাইতো। আমরা বহুত রিকোয়েস্ট করছি থামানোর জন্য, সে লাস্টে এই কথাটা বলছে যে আমার ভালো কেউ চায় না। প্রত্যেক ঘরে ঘরে 2 জন 3 জন 5 জন আছেই, 5 ভাই 4 ভাই ইটালি, আর একজন যাওয়ার জন্য মানে লাইনে আছে। অবৈধ পথে ইউরোপে ঢুকতে সহায় সম্বল সবই বিক্রি করেছেন অনেকে, কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনেকেই পাড়ি জমেছেন না ফেরার দেশে। ভয়ঙ্কর সেসব অভিজ্ঞতার কথা ফেরে মুখে মুখে। এই জায়গায় তো সরকার নাই, কিন্তু ওই জায়গার কি কম আইএম নাকি তাদের মাধ্যমে হলো বাংলাদেশে পাঠাইছে, ঠিক আছে, কিন্তু এরা মনে করেন ওই যেখানে গেম দেশে, তা গেমের পরে মনে করেন ওই যে ওদের যে শিপ মাফিয়া গো শিপ, ওই শিপ বলে একেবারে মাঝামাঝি সোজা উঠে দিতেছে। তাই গেম দেবো টাকা দেও 200 টাকা 2 লাখ 3 লাখ হয়ে গেছে, এবার 17 লাখ টাকা বন্ধ নেওয়া হয়ে গেছে। অভিভাবকরাই এদের জন্য দায়ী, কারণ ওই সন্তানদের প্রতি টেক কেয়ার ঠিক মতন নেয় না, বিভিন্নভাবে মাদকাসক্ত হয়ে যাওয়ার পরে টাকা পয়সার যোগান ওইভাবে পায় না। ওরা যদি না গিয়ে এই যে স্বল্প পুঁজি নিয়ে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করে, হিউজ ইনকাম হবে। বাড়িঘর জমি জমা সহ সর্বস্ব বিক্রি করেছেন মিনার পরিবার, নিয়েছেন সুদ, ঘরে নেই খুদকুটো। আল্লাহ একসঙ্গে ওরা ওই যে জাহিদ মেম্বার ছেলে, ধরেন ওই যে আকব আলীর ছেলে, এরা তো এক জোগাইলে লোক, এরা কি রাখো হানা চাল্লা ব্যবসায়ী। জমি বেচছি 9 কাঠা, আর সুদিকটা আছে 3 লাখ। জীবন মৃত্যু হাতে নিয়ে ওই পথে যেন কেউ যাবার চেষ্টা না করে তার পরামর্শ আসিফের। আমার গ্রামেরই তো 12-13 জন, যেরকম মনে করেন কি যে মানে আমরা যে ভোটটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ভোটে আমরা 7 জন ছিলাম। অনেকেরই খোঁজ নাই ভাই, আমি তো আর ওইভাবে মনে করি বলতে পারবো না যে কে বাইসে আছে কে মারা গেছে। শরীফ ফারুকি, যমুনা নিউজ। রাজবাড়ীতে সরকারি সেবা কেন্দ্রগুলোতে রোগীদের স্বস্তি নেই। কম খরচে সেবা নিতে আসে দরিদ্র জনগোষ্ঠী, অথচ জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। ওষুধ সংকট আর অন্য হাসপাতালে ছুটতে গিয়ে অবস্থার অবনতি হচ্ছে রোগীদের। সেবাদাতারা বলছেন জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রোগীদের নামমাত্র সুবিধা দিয়ে চলছে রাজবাড়ীর বেশিরভাগ সেবা কেন্দ্র। জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নিয়ে সেবা প্রার্থীদের অভিযোগের শেষ নেই। ওষুধ না পাওয়া, গুরুতর রোগীদের অবহেলা, শয্যা আর চিকিৎসক সংকট সব মিলিয়ে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। আর ডাক্তার প্লাস ওষুধের খুব সমস্যা। যদি গুরুতর কোনো অবস্থা এখানে কোনো চিকিৎসা নাই, এখানে আসলে শুধু ফরিদপুর ঢাকা রেফার করা হয়। ডাক্তার যেরকম ঢাকা পরিবহন ঢাকার ডাক্তার নাই, এক ডাক্তারের 5 ডাক্তারের রোগী দেখতে পারে না। সেবার মান উন্নয়নে 2019 সালে জেলা সদর হাসপাতালে 8 তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হবে হাসপাতালটি। কয়েক দফায় মেয়াদ বাড়লেও শেষ হয়নি কাজ। 43 জন চিকিৎসকের পদ থাকলেও নিযুক্ত আছেন 20 জন। অন্যান্য সব পদেও জনবল অর্ধেক। আমি এর আগে অনেক 2-4 বার আসছি, ডাক্তার নাই। কালকে আইছিলাম, ফেরত গেছি, ডাক্তার পাইনি, আজকে আসছে। এখানে হচ্ছে আপনার আলতা বাইরে থেকে করা লাগে, এখানে আলতার কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অস্ত্রোপচার, আল্ট্রাসাউন্ড, ডিজিটাল এক্স-রে সহ সব ধরনের ব্যবস্থা থাকলেও এসব মেশিন অপারেটরের জন্য নেই যথেষ্ট জনবল। আউটডোর ইনডোরে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। আউটডোরে 1500 থেকে 1600 টিকিট বিক্রি হয়, নতুন টিকিট বিক্রি করি। এর পাশাপাশি আমাদের পুরাতন টিকিটেও কিছু রোগী চিকিৎসা নেন। আমাদের ইনডোরে প্রতিদিন গড়ে 250 উপরে রোগী ভর্তি থাকেন। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে 200 থেকে 250 রোগী চিকিৎসা গ্রহণ করে। জনবল সংকটের কারণে আমাদের চিকিৎসা যে একটা কোয়ালিটি মেনটেন চিকিৎসাটা খুবই কষ্ট হচ্ছে। অনেক চিকিৎসক আছেন পদায়িত, কিন্তু ওনারা আবার সংযুক্তি অর্ডারে ঢাকা বা বিভিন্ন জায়গায় কাজ করছেন, বড় বড় হসপিটালগুলোতে। ওনাতে অনেকে ট্রেনিং পোস্টে আছে, অনেকে আবার নন ট্রেনিং। এই জন্য পোস্টগুলো আমাদের খালি দেখাচ্ছে না, আমরা নতুন কোনো ডাক্তারও পাচ্ছি না, এবং এক্সিস্টিং যে কজন ডাক্তার আছেন তারাই রোটেশনের মাধ্যমে কেউ কোনোভাবে আর কি স্বাস্থ্য সেবাটা চালায় যাচ্ছে।
রাজবাড়ী সদর হাসপাতাল সহ গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসব সেবা কেন্দ্রে জেলার 5 উপজেলার 14 লাখের বেশি মানুষ চিকিৎসা নিতে আসে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ভালো নেই সাভারের গোলাপ চাষিরা। আবাসন প্রকল্পের পরিধি বাড়তে থাকায় ক্রমেই গোলাপ বাগান কমছে। মৌসুম শুরু হওয়ায় ফুলের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। আবার সেচ সংকট সহ নানা কারণেও উৎপাদন কমছে। এ বিষয়টি নিয়ে সরকারের হস্তক্ষেপ চায় উপজেলা কৃষি বিভাগ। বিস্তৃত এই ভূমি একসময় ছিল গোলাপের রাজ্য। নানান রঙের ফুলের সৌরভ মাতিয়ে রাখত চারপাশ। সেই উর্বর জমিতে এখন অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন। সাভারের বিরুলিয়ায় বাগানে বাগানে ফুটে থাকা গোলাপ যেন এই অঞ্চলের চাষিদের কাছে আশীর্বাদ। প্রতি মৌসুমে আয় আসে প্রায় 100 কোটি টাকা। তবে এই আয়ের গ্রাফ এখন নিম্নমুখী। নানা সংকট আর প্রতিবন্ধকতায় ভালো নেই চাষিরা। দিনের পর দিন কমছে গোলাপ বাগানের পরিধি। 10-15 বছর মানে বাগানের অবস্থা এরকম হয়নি, কারণ এবার বাগানে ফুল নাই। এবার পানির একটা সমস্যা গেছে আমাদের সরকারি যেখানে মোটরটা আছে বড়, এটা নষ্ট হয়ে থাকে 15 দিন, 20 দিন, 1 মাস ঠিক করা হয় না। এই দিনে ফুল থাকে আপনার 2-3 টাকা পিস, আর এখন ফুলের দাম মনে করেন যে 10 টাকা 15 টাকা। ফুল নাই। মানুষ আয়া কইতাছে মামা ফুল খাত বেশি কোন ফুল খাত তো বেশি হয়নি আসিল। তো এটা বেচা কিনা মালিকরা বেচা কিনা করে আসছে, এই জন্য ওই কোম্পানি নিয়ে কাটতে আসছে। রিস্কিত জমি যেগুলো ওগুলো মনে করেন বিক্রি করতেছে। কোম্পানি ঢুকলে মনে করেন জানি আপনি কমেন্ট ওই জায়গাতে আপনার সবকিছু কিনা বেচা কিনা হয়ে যায়। গোলাপ গ্রাম খ্যাত এই এলাকায় প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা। তবে ফুলের উৎপাদন কমার সাথে পাল্লা দিয়ে কমছে ঘুরতে আসা মানুষের সংখ্যাও। গোলাপ বাগানের পরিবেশ দেখে হতাশ তারা। এক্সপেকটেশন ছিল অনেক বেশি যে অনেক মানে সতেজ এবং অনেক বেশি গোলাপ দেখতে পারবো, কিন্তু আসার পর দেখতেছি খুবই কম বাগান, আর বাগান থাকলেও দেখা গেছে যে গাছে গোলাপ নাই। যা দেখছি আশেপাশে মনে হচ্ছে যে না আর কয়েক বছর পরে বা কয়েক মাস পরে এটা হারিয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। উৎপাদন বৃদ্ধিতে চাষিদের পাশে থাকার কথা জানালেও আবাসন ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চান কর্মকর্তারা। নগরায়ন এবং হাউজিংয়ের বাড়িঘর তোলার কারণে, অবকাঠামো দেওয়ার কারণে আমাদের এই ফুল চাষিদের যে জমিটা ছিল সেগুলো কমে যাচ্ছে। এদিকে আমরা মনে করি সরকারের একটু নজর দেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে তাদের এই সময়ে যেন তারা নির্বিঘ্নে সার, কীটনাশক এর নিরবিচ্ছিন্ন সরবরাহ পায়। এই কারণে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তারা মাঠ পর্যায়ে কাজ করছে। সাভারের বিরুলিয়াতে একসময় 200 হেক্টর জমিতে গোলাপ চাষ হলেও এখন কমে তা দাঁড়িয়েছে 110 হেক্টরে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।